নমস্কার। গল্প শোনো গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্প শোনো গল্পের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বউচণ্ডীর মাঠ। গ্রামের বাওরের মধ্যে নৌকা ঢুকে জল ঝাঁকড়ির দামে আটকে গেল। কানু গো, হেমেনবাবু বললেন, বাবলা গাছের গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও, বাইরের নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাটার ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে? যত শিগগিরই খানাপুরিটা শেষ হয়ে যায়, এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না। বিকালে নৌকা লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগিরই সদর থেকে আসবার কথা আছে। কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয়। সাব ডেপুটি নৃপেনবাবুর কাজ শেখবার জন্য এই প্রথমবার খানাপুরির কাজে এসেছিলেন। বয়স বেশি ছিল না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা দুলতেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্য তিনি এতক্ষণ ছোয়ের মধ্যে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকা লাগাতেই তিনি ছোয়ের ভেতরে থেকে বার হয়ে এলেন এবং একটু পরেই হেমেনবাবু সঙ্গে কথায় কথায় কী নিয়ে বেশ তর্ক শুরু করলেন। নৃপেনবাবুকে বললুম, কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক। কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায়। গ্রাম্য নদীটির দুপারে ভরে সবুজ সবুজ লতানো গাছের নীল পাপড়ি, বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে, তলায় আকন্দ ঘেটু ফুলের বনফুলের ডালি মাথায় নিয়ে ঝিরিঝিরি বাতাসের মাথা দোলাচ্ছে। দুধারে রোদ পড়া কটা ঘাস আওলা মাঠের মাঝে মাঝে পত্র বিরল বাবলা গাছের গাং শালিকের ঝাঁক কিচকিচ করছে। নদীর বা পাড়ের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা। কোথাও উঁচু উঁচু বনমূলর ঝাড়, তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা গন্ধ উঠছে। বেল আর একটু পড়লে আমরা সেই বাওরের ধারের মাঠে। তাঁবুর জায়গা ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকা বাঁধা হয়েছিল তার ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনে বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞেস করলুম, রসুলপুর কোন গাখানার নাম? সামনে এটা না ওই পাশে? তিনি বললেন, আজ্ঞে না, এটা তো কুমড়ে পাশের ওটা আমডাঙা। রসুলপুর হলো এ গাগুলোর পেছনের ক্রোশ দুই তফাত। আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতে আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতে তো 5-6 মাস। আমরা বললুম, তা তো হবেই, বরং তারও বেশি। বৃদ্ধ বললেন, এখানটা একটা ঠাকুরের স্থান, এ গায়ের মেয়েরা পুজো দিতে আসে। বরং আরেকটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধাতে পড়তে হবে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেল। নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র নিয়ে বসলেন। অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার মেলামেশি আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমিজমা অনেক নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়, এইসব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না। খানাপুরির কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেই দিনই জেলায় ফিরব।
জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হলো। চক্রবর্তী মশাই সেই দিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞেস করলুম, এটাকে বউচণ্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই? নৃপেনবাবু বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, বউচণ্ডী আবার কী কথা? শুনিনি তো কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখ একটা অদ্ভুত গল্প শুনলাম। তিনি বলতে লাগলেন, শুনবেন তবে? এটা সেকালের গল্প, ছেলেবেলায় আমরা ঠাকুমার কাছ থেকে শোনা। এ অঞ্চলের অনেক প্রাচীন লোক এই সেকালে গ্রামে এক ঘর সম্পূর্ণ গৃহস্থ বাস করতেন। এখন আর কেউ নেই তাদের। তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিতপাবন চৌধুরী মশাইয়ের খুব নাম ডাক ছিল। এই পতিতপাবন চৌধুরী মশাইয়ের যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মশাইয়ের বয়সের তুলনায় ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর ডুগুর মেয়ে দেখে বিয়ে করেছিলেন। নতুন বউয়ের চোখ দুটি বেশ ডাগর, ভাসা ভাসা, মুখে চোখে ভর্তি একটি শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললেন, এরকম বউ এ গায়ে আর আসেনি। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে। খুড়শ্বশুরীদের দলের সামনে ঘোমটা সকলের বললেন, যেমন দেখলেই মাস 2-3 পরে একটা বিশাল বিপদ ঘটল। সকলে দেখল বউটি আর সব ভালো বটে, কিন্তু একটা বড় দোষ, সে কিছুতেই স্বামীর ঘেঁস নিতে চায় না, প্রাণপণ এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ বোধহয় সেই জন্যই এরকম করে। ক্রমে দেখা গেল স্বামী কেন, যে কোনো বাড়িতে যেদিন যজ্ঞী কি কোনো বড় কাজকর্ম, বাইরের লোকের ভিড় হয়, সেদিন সে ঘর থেকে আর বের হয় না। স্বামীর ঘরে কিছু মাসে মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে চায়। সে জনে জনের পায়ে পড়ে এ ওর কাছে কাকুতি মিনতি করে কিছুতেই মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই আড়ষ্ট হয়ে যায়। অনেকে করে বুঝিয়ে বুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে শিকল বন্ধ করে দিয়েছিল। চৌধুরী মশাই অনেক তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এরপরে আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুদ্ধ লোকেরা হাতে পায়ে ধরে বেড়াতে লাগলো। সকলকে বলে, আমার বড্ড ভয় করে, আমার ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কতক গেল, এদিকে তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দৌড় বন্ধ করে দিল। তারা ঠিক করলেন এই রকম করে দিতে দিতে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর এই ন্যাকামি ভালো লাগে। ভোরে উঠেই সকলে দেখল বউ বাড়ির কোথাও নেই। নিকটে বাপের বাড়ির গা, সেখানেই পালিয়ে গেছে ভেবে লোক পাঠানো হলো। লোক ফিরে এসে জানালো সেখানে। সকলে বললে পুকুরে ডুবে মরে গেছে। পুকুরে জাল ফেলা হয়, কোনো সন্ধান মেলে না। বউয়ের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশই পেল না। কত দিক কত সন্ধান করে কোনো খোঁজই মিলল না। চৌধুরী মশাইয়ের মানসিক শোক নিবারণ করার পাড়াগা নতুন কিছু একটা বড় ঘটনা নিয়ে অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল। তারপর সেটা ক্রমে কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হয়ে গেল। এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যে চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়ে নদীর স্রোত বইত, মাঝে মাঝে বাওর হয়ে গিয়েছে। তো সেদিন
আমরা ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকা চলাচল হতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেল। শেষ পর্যন্ত বংশে একজন ছিল, উঠে গিয়ে অন্য কোথাও বাস করল। এসব অনেক বছর আগেকার কথা, 70-80 বছর আগেকার কথা হবে। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এইসব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটনা শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূরে থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশবনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলেও কেউ কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে। সম্মুখে জ্যোৎস্না রাত্রে অনেক নদীর ঘাট থেকে ফেরার পথে ছাতিম গাছের নিচে ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূরে মাঠে সন্ধ্যার আবছায়ায় জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড়ে জ্যোৎস্না পরে চিকচিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গিয়েছে। তার ছোট ছোট পায়ের দাগ ঝোপে যেখানে বড় ঘন হয়ে সেই দিকে চলে গিয়েছে। মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় হলো চণ্ডীতলা। চৈত্র সংক্রান্তিতে গ্রামের বধূরা পিঠে, কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচণ্ডীর পূজা দিতে আসে। বউচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুস্থ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করার পর মেয়েদের বিপদ আপদে তিনিই সকলের বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। চক্রবর্তী মশাইয়ের গল্প শেষ হলো। তারপর আরও নানান কথাবার্তার পর তিনি আর সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাস ছাতিম বনে সুর সুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেটু ফুলের বনের একবারে ভরা। বাঁ দিকে দূরে একটা পুরো খানিকটা ঘন জিউল গাছের সারির মধ্যে দিয়ে চোখ পড়ে। নৌকার গুলুইয়ে বসে আসন্ন সন্ধ্যার 80 বছর আগেকার কথা, তার গ্রাম্য বধূর ইতিহাসটা ভাবতে লাগলুম। মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিন সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে, কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যে বট গাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায়। পাশের ঝোপের ফুটন্ত বন, অপরাজিতা ফুলের রং এবং তার সঙ্গের রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আকাশে আলো ফোটবার দেরি কত, সন্ধ্যা হয়ে গেল। বনের ওপরে নবমীর চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো। জলের ধারের আধভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখি কি কোনো পতঙ্গের ডাক। বাওরের মুখে পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশার ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্নার রাত্রি অল্প অল্প লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করেছে। অনেক কাল আগেকার সেই লজ্জার কুটিরতা ভীরু পল্লী বধূটির মতো।